আসার জন্য আহ্বান জানাচ্ছি। আহত ছাত্র দলের সহযোদ্ধা আমার খুবই কাছের ছোট ভাই মিরাজ হোসেন, আহত মিরাজ হোসেন। ধন্যবাদ। শহীদ মিজানুর রহমান, শহীদ মিজানুর রহমানের পরিবারের পক্ষ থেকে একজনকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শহীদ সৈয়দ নাজমুল হাসান, শহীদ সৈয়দ নাজমুল হাসান ওনার পরিবারের পক্ষ থেকে একজনকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আহত মোবারক মিয়া, আহত মোবারক মিয়া। শহীদ আতাউর রহমান ইয়াসির, শহীদ আতাউর রহমান ইয়াসির। শহীদ মোহাম্মদ রাসেল মিয়া, শহীদ মোহাম্মদ রাসেল মিয়ার পরিবারের পক্ষ থেকে। শহীদ মোহাম্মদ মুসলেউদ্দিন, শহীদ মোহাম্মদ মুসলেউদ্দিন। জি ধন্যবাদ শহীদ এবং আহত পরিবারের সকলকে আমাদের আহ্বানের সাড়া দিয়ে এখানে আসার জন্য। আজকে এই শহীদ এবং আহত পরিবার সবাই কিন্তু এই রামপুরা বনশ্রী কেন্দ্রিক আন্দোলনে শহীদ হয়েছিল, যার মধ্যে ম্যাক্সিমাম অংশই কিন্তু 19 তারিখের যে মেসাকার ছিল সেই ক্ষেত্রে কিন্তু তারা শহীদ হয়েছিল। আমরা তাদের আত্মার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি। এখন আসছি মূল পর্বে। আমরা এই রামপুরা বনশ্রী কেন্দ্রিক, যেহেতু আপনারা অনেকেই অবগত আছেন, ঢাকার মধ্যে গুরুত্বপূর্ণ 6টি স্পট ছিল, তার মধ্যে রামপুরা বনশ্রী গুরুত্বপূর্ণ একটি অংশ। এবং আমরা খুবই গর্বের সাথে বলতে পারি ঢাকার মধ্যে এই একটি মাত্র অঞ্চল যেখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগকে আমরা একদিনের জন্য রাস্তায় দাঁড়াতে দেইনি। আমাদের সহযোদ্ধা ভাই বন্ধুরা সহ আমরা অনেকটা দুর্গের মতো করে আমরা এই অঞ্চলটাকে সাজিয়েছিলাম। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, পরবর্তীতে সেক্টর কমান্ডার হিসেবে মাঠে থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমাদের এই অঞ্চলে আমাদের বিএনপি সহ অন্যান্য অনেক দলেরই আছে, সকল সহযোদ্ধারা মিলে কিন্তু আমরা সেই রকম একটি দুর্গ গড়ে তুলেছিলাম। সেই প্রেক্ষিতে আমাদের রামপুরা বনশ্রী নিয়ে কিন্তু আমাদের একটি ছোট্ট ডকুমেন্টারি ছিল। আজকে আমরা চাচ্ছি যেহেতু বিশেষ অতিথিবৃন্দরা আছে তাদের সামনে সেই ডকুমেন্টারির একটি ক্ষুদ্র অংশ দেখানোর জন্য, যাতে করে বাংলাদেশের আপামর ছাত্র জনতা সহ সকল মানুষজন বুঝতে পারে আসলে রামপুরা বনশ্রীর মতো একটা জায়গায় এইভাবে আন্দোলনের নেতৃত্ব হয়েছিল এবং একই প্রক্রিয়ায় বাংলাদেশের প্রতিটা অঞ্চলে হয়েছিল। আমি আমাদের সাংবাদিক ভাই বন্ধু এবং যারা আছেন সামনে সবাইকে একটু বলবো আপনারা আপনাদের অবস্থান গ্রহণ করুন, যেহেতু আমরা প্রজেক্টরে মূলত এইটা দেখাবো। সেই সাথে এই পুরো ছাত্র জনতাকে পেছন থেকে সংগঠিত করেন এক ছাত্র। কিন্তু প্রশ্ন রয়ে যায়, হঠাৎ করেই কেন এই রামপুরা বনশ্রী অঞ্চল হয়ে উঠেছিল আন্দোলনের প্রধান ঘাঁটি? কে বা কারা নেপথ্যে ছিল এই অসাধারণ সংগঠকের ভূমিকায়? আর সেই 5 আগস্ট যেদিন সব বদলে যায়। এটা শুধু আন্দোলনের গল্প নয়, এটি একটি সময়ের, একটি স্বপ্নের এবং একটি সাহসী প্রজন্মের ইতিহাস। 18 জুলাই বৃহস্পতিবার একই সময়ে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে পড়ে। এই জায়গাটাতেই দাঁড়িয়ে সবাই একত্রিত হয়ে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলাম, যাতে আমাদের যে ঐক্যটা আছে সেটা নষ্ট না হয়। এবং আমি এখানে এসে প্রথমে মধ্যে দেখতে পাই ওর সামনে প্রায় 50 ছাত্রছাত্রী, যাদেরকে সে মূলত ব্রিজ করছিল। কিভাবে দেখেন, এই যে দেখেন কিভাবে গুলি করতেছে আমাদের উপরে, এই হেলিকপ্টার থেকে কিভাবে আমাদের উপর গুলি করতেছে। তারপর কি আপনারা বসে থাকবেন?
ক্ষুব্ধ জনতা বিজিবি ভবনের গেট ভেঙে ফেলে এবং ভেতরে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এটা ছিল এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ। 19 জুলাই ছিল সব থেকে রক্তক্ষয়ী সংঘর্ষের দিন। রামপুরা বনশ্রী পুরো এলাকা জুড়ে পুলিশ এবং বিজিবি মোতায়েন করা ছিল। জুম্মার নামাজের পর মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হচ্ছিল, ঠিক ওই সময়টাতে একযোগে সব জায়গায় বিনা উস্কানিতে গুলিবর্ষণ শুরু করে। লাশের মিছিল বাড়তেই থাকে। এরকম ভয়াবহতা বনশ্রীবাসী এর আগে কখনো দেখেছে বলে মনে হয় না। এ ব্লকের 4 নম্বর রোডে বিজিবির গুলিতে স্কুল পড়ুয়া এক ছাত্র নিহত হন। বনশ্রী কাজীবাড়ি রোডে আমরেলার সামনে গুলিতে 2 জন গুলিবিদ্ধ হন, যার মধ্যে সুমন নামে একজন মারা যায়। জি ব্লকের 1 নম্বর রোডে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বিজিবির গুলিতে মিজান নামের একজন মুদি দোকানদার মারা যান। একটা মালবিকে জন্ম 20 তারিখ আনুমানিক 4টা সাড়ে 4টা বাজে তখন আমি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসি আমরা 2 জন মূলত এই গলিটাতে আসি। পুলিশের অবস্থান ছিল এই রোডের মাথায়। এই পাশে 30-40 জনের মতো প্রটেস্টার ছিল, ঠিক রাস্তার অপোজিটে এরকম ছিল। আমি মূলত এখানে আসার পরে সবার সামনে এই গাড়ির নাম্বারটা আছে, এইখানে আমি মূলত ঢুকে থাকি। কিন্তু একটা পর্যায়ে পুলিশের ছড়াগুলি আমার গায়ে লাগে, আমার বুকে, যদিও এটা এখন অনেকটা শুকিয়ে গেছে, আমার হাতে, তারপর আমার গালে, আমার পায়ে এখন একটা ছড়াগুলি আছে। আমি চিকিৎসা নিয়ে মূলত ফরাজি হাসপাতাল। এবং 2 তারিখ জুমার নামাজের পরে থেকে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি শুরু করি। অভিভাবকের ভূমিকা ওদেরকে নিয়ে আমরা পরবর্তীতে রামপুরা সেন্টারের সামনে আসি। আগস্টের 2 তারিখ মূলত শুক্রবারে 2:30 থেকে আমি বনশ্রী আইডিয়ালের সামনে আসি। ওখানে এসে ছাত্রদেরকে জমায়েত হতে দেখি। তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। তারা প্রথমে মিছিল নিয়ে কিন্তু একবার টিভি সেন্টারের সামনে দিয়ে ঘুরে আবার আইডিয়ালের সামনে গিয়ে তাদের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। তখন যেহেতু তাদের সাথে আমার ওইভাবে পরিচিতি ছিল না, আমি বিমলকে দেখতে পাই, যেহেতু 18 তারিখে তাকে আমি দেখেছিলাম। তো তাদেরকে আমি কনভিন্স করার চেষ্টা করি যে আমাদের আন্দোলনটা যেহেতু রামপুরা টিভি সেন্টার কেন্দ্রিক, আমাদের উচিত ওইখানে গিয়ে অবস্থান নেওয়া। এবং আমি ওইখানে কয়েকজন অভিভাবককে দেখতে পাই, সেখানে আরিফ ভাই, তারপর একজন অভিভাবক ছিল অ্যাডভোকেট। যদিও তখন পর্যন্ত আমি তাদেরকে অভিভাবক হিসেবে চিনি, তারাই কিন্তু কনভিন্স করে মিছিলটাকে সামনে নিয়ে এসে এই জায়গায় আসে। আমরা এখানে 6টা পর্যন্ত অবস্থান করেন। পাশেই RTV সহ কয়েকটি টিভি চ্যানেল তাদের এই আন্দোলনের নিউজ প্রচার করে। 2 তারিখের প্রোগ্রামের পর মূলত আমি লিমন এবং রাহাবার ফাইনের সাথে কথা বলি। তারা তাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে আমাকে যুক্ত করে এবং ঠিক একই সময় ওই দিন রাতেই মূলত আমি সিদ্ধান্ত নিই এই অঞ্চলে আমাদের রাজনৈতিক দলের সাথে যুক্ত, বিশেষ করে ছাত্র দলের সাথে যুক্ত যারা আছে সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ, তাদের সমন্বয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করি। সেখানে ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার মোলাসেন মিন্টু, সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাবেক সিনিয়র সহসভাপতি রাশিদ ইকবাল খান, বর্তমান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালঞ্চ, বর্তমান কমিটির প্রায় 10 থেকে 12 জন যুগ্ম সাধারণ সম্পাদক সহ এবং সহ সম্পাদক বৃন্দদের নিয়ে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা মধ্যে ক্রিয়েট করি। উদ্দেশ্য ছিল ঠিক এই ছাত্রদের মেসেঞ্জার গ্রুপের যে আন্দোলনের তথ্যটা, একই তথ্য যাতে আমি তাদেরকেও প্রোভাইড করতে পারি, তারা যাতে আমাদের সাথে আন্দোলনে যুক্ত হতে পারে। লোকেশন পরিবর্তন করে বি ব্লক স্বপ্নের সামনে গিয়ে জমায়েত হয় সবাই। ওই দিন উল্লেখযোগ্য সংখ্যক মেয়েরা আন্দোলনে যুক্ত হয়। ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়। আমি ছাত্রদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম এবং দেওয়ান পলাশের কাছ থেকে কিছু টাকা নিয়ে স্টেডি পরিস্থিতিতে জিয়ন হ্যান্ডপাইপের ঘোষণা দিয়ে একাধিক মানব দেয়াল তৈরি করে এবং পুলিশকে বাড্ডা থানার ভেতরে পাঠিয়ে দেয়। পুরো ঘটনাটি কালবেলা ফেসবুক লাইভে ধরা পড়ে। ওই মিছিলে যুক্ত হয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালু, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান পলাশ সহ সাংগঠনিক সম্পাদক মাকসুদা মনি এবং ফারজানা আক্তার মিতু। মিছিল সহকারে সবাই শহীদ মিনারে যায়। আসলে এই দিনই শেখ হাসিনার পতন ঘণ্টা বেজে যায়। 4 আগস্ট 3 তারিখ থেকেই সিদ্ধান্ত হয় অসহযোগ আন্দোলনের সমর্থনে ছাত্ররা সি ব্লক 3 নম্বর রোডে সকাল 10:30টার মধ্যে জমায়েত হবে। ছাত্রছাত্রীদের কয়েকটা গ্রুপের গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি ছিল ওই দিন। আমি বাড়িতে লিখেছি চিরন ভাই
ওই টাকা একটা গাড়ি ব্যারিকেড দেয়। সকালে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দেওয়া ছিল যে আমরা 11টা থেকে মূলত বি ব্লক স্বপ্নের সামনে থেকে আন্দোলন শুরু করবো। ওইখানে আমার দেখা যায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমানের সাথে ও মূলত আমাকে পরামর্শ দেয় যে ভাই আজকে যেহেতু অসংযত আন্দোলন, রাস্তাঘাট সব বন্ধ রাখতে হবে, চলেন আমরা রাস্তা ব্লক করি। ওই মিছিল সহকারে এই টিভি চ্যানেলের সামনে, এই পুলিশ বক্সের সামনে যে দুল চত্বরটা, এইখানে আমরা আমাদের অবস্থান নিই। এবং আমরা এই মিছিল নিয়ে জন ভাই নেতৃত্বের মিছিল নিয়ে আমরা তখন আমাদের সাথে ছিল ছাত্রদলের আকরাম ছিল, তারপরে শ্যামল ছিল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ভাই ছিল, আবার হচ্ছে সর্বাগ্রে বাচ্চু ভাই ছিল, আরো বিএনপির অসংখ্য নেতাকর্মী ছিল। মৌচাক থেকে সিদ্ধান্ত নেই যে আমরা মগবাজার হয়ে বাংলা বর্ডার রাখবো। এই সিদ্ধান্তটা তাৎক্ষণিক নেওয়া হয়। তখন আসার পরে প্রায় আধা ঘন্টা পর্যন্ত আমরা পুলিশের সাথে ইটপাটকে নিক্ষেপ করা, কারণ পুলিশের অবস্থান ছিল কারণ বাজারের ওই মুখটাতে। আমরা যখন এই জায়গায় আন্দোলনরত ছিলাম, এই সময় আমাদের সামনে 2 জন লোক গুলিবিদ্ধ হয়। একজনের মাথার মগজ বের হয়ে আসে, যেটা আমাদের আরেক সহযোদ্ধার হাতে নেওয়া, আমার ঠিক পাশেই ছিল। তখন বুঝলাম যে না, আমাদের এখানে স্টে করলে হবে না, আমাদের পিছন থেকে মূল জমায়েতটা যেহেতু শাহবাগী ছিল, সেখান থেকে সবাইকে আমরা এইদিকে অগ্রসর হওয়ার জন্য আহ্বান করি। সেজন্য আমাদের ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সাহস এবং সাধারণ সম্পাদক শিবনকে তাদের কয়েকজন অনুসারী সহ ওই সেই অংশটাতে বার্ডেন এবং উত্তরের মাঝে যে ডিভাইডারটা আছে, এই ডিভাইডারের মাঝে দাঁড়ানো অবস্থায় দেখতে পাই। আমি 500,000 ছাত্র জনতার জমায়েত ছিল। আমি যত্রটা দেখতে পারি একবারে শহীদ মিনারের সামনের যে নিচের অংশটা ওইখানে। আমি তখন ওইখানে যা ভিড়ের মধ্যে আমি ঢুকতে পারতেছিলাম। আমি হ্যান্ডমাইকে সবাইকে বলে সরে সামনে গিয়ে দেখি 4 জন শহীদের লাশ এখানে রাখা। তখন আমার নিজেও আসলে বাক্যরূপ হয়ে যায়। কিন্তু ফ্যামিলিতে তখন সিদ্ধান্ত নেই যে আমরা শাহবাগের দিকে অগ্রসর হবো, শাহবাগ পর্যন্ত যাই। দুর্ভাগ্যবশত শাহবাগ থানার সামনে গেলে শাহবাগ থানা থেকে আমাদের উপর অতর্কিত গুলি বর্ষণ শুরু হয়, যার ফলশ্রুতিতে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। এখন 5 আগস্ট অন্যান্য দিনের মতো মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পরবর্তী দিনের কর্মসূচির আপডেট দেওয়া হয়। সকালে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বাসা থেকে বের হয়ে যায় জীবন। ওই পোস্টটা তুলে ধরলাম এখানে। পরিবার, পরিজন এবং সকল সহযোদ্ধা সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার অনিচ্ছাকৃত ভুলগুলো ক্ষমা করে দেবেন। আমি বের হচ্ছি মুক্তির মিছিলে। জানি না ফিরবো কিনা, তবে এটা জানি এই মুক্তির মিছিল জয়ী না হয়ে ঘরে ফিরবো না। একটু সামনে যাই, একটু সামনে গিয়ে মিছিল শুরু করি এবং এক পর্যায়ে ওই মিছিলের ব্যক্তি কয়েক হাজার লোকের মধ্যে হয়ে যায়। আমরা মাত্র 11 জন নিয়ে আনুমানিক 10টার দিকে 5 তারিখে এই রশিকে মিছিল শুরু করি। সেই 11 জনের মিছিল কয়েক মিনিটের মধ্যে কয়েক হাজার ছাত্র জনতার মিছিলে রূপান্তরিত হয় এবং স্বপ্নের সামনে দিয়ে এসে আবার আইনের সাথে তখন আনুমানিক 5-7 হাজার মানুষ। তখন আমরা জানতে পারি স্টেশনের সামনে তখনও গুলি হচ্ছে, গুলি বর্ষণ হচ্ছে। আমরা তখন সিদ্ধান্ত নিই এই বাসের সাঁকো দিয়ে কিছু অংশকে আমরা রাস্তার ওই পারে পাঠিয়ে দিলাম। আমরা প্রায় 1 থেকে 1.5 হাজার মানুষকে আমি নিজে এই রেলিং এর উপর দাঁড়িয়ে থেকে হ্যান্ডবাইকে ঘোষণা দিয়ে 2 জন করে পাঠাইছি। সিদ্ধান্ত নেওয়া হয় মিছিল সহকারে এখন সবাই রামপুরা টিভি সেন্টারের দিকে আগাবে। জীবন মিছিলের নেতৃত্ব দিয়ে এই ব্লক পর্যন্ত আসে। সামনে টিভি সেন্টারের গোল চত্বরের ঠিক সামনেই সেনাবাহিনীর ব্যারিকেড ছিল। উনি আমাদের কাছে 30 মিনিট সময় চায়। আমি তখন তাদেরকে বলি যদি এই 30 মিনিট সময়ের মধ্যে তারা আমাদের রাস্তা ছেড়ে না দেয়, আমরা কিন্তু তাদের অস্ত্রের মুখেই কিন্তু সামনে আগাতে বাধ্য হবো। এবং তাদেরকে একটা সত্য জুড়ে দেয়, যেহেতু তখন ইসলাম ইউনিভার্সিটির সামনে গোলাগুলি হচ্ছিল। আমি ওই কমান্ডারকে বলি ইসলামের সামনে গোলাগুলিটা অবশ্যই বন্ধ করতে হবে। উনি তখন ওনার উদ্যোতন কর্তৃপক্ষের সাথে কথা বলে গোলাগুলিটা বন্ধ করে। গুলি করলে লাশ পড়বে, তারপরও এই মিছিল থামবে না। ঘড়ি ধরে ঠিক 15 মিনিট পরে আমরা তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বলি। সেনাবাহিনী আসলে তখন পরিস্থিতিটা আজ করতে পেরেছিল, যার ফলশ্রুতিতে মূলত তারা রাস্তার দুপাশে সরে যায়। আসলে বাদবাঙ্গা জোয়ারের মতো মানুষজন মিছিলে যুক্ত হয়। আমি একটা অটো রিক্সাতে উঠে মূলত স্লোগান দেওয়া শুরু করি। সেই অটো রিক্সাতে আমার সাথে ছিলেন আখতারুজ্জামান বাচ্চু ভাই। পুরো বনশ্রী জুড়ে মুক্তির স্বাদ পাওয়া উৎসুক জনতার উন্মাদনা। পুরো বনশ্রীবাসী সম্ভবত রাস্তায় নেমে এসেছিল। মিছিল সহকারে তারা শাহবাগ মোড়ে যায়। শাহবাগ মোড়ে স্লোগান অবস্থায়।
শাহবাগ যাওয়ার পরই মূলত তারা জানতে পারে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে। আজকের এই বাংলাদেশের নতুন করে স্বাধীন হওয়ার দিনে মানুষের খুশির অনুভূতিটা শুধু আপনাদের দেখাচ্ছে। আর এইভাবেই রামপুরা বনশ্রীবাসী দ্বিতীয়বারের মতো স্বাধীনতা উপভোগ করে বাংলাদেশ 2.0। আর এই সংগ্রামের পেছনে আন্দোলনকে সংগঠিত করার নেপথ্য ভূমিকা পালন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন সহ উল্লেখিত এক ঝাঁক তরুণ, যারা কিনা বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আসলে দেখুন, সাহস এবং বয়স দুইটাই হচ্ছে সংক্রমিত। যদি আপনি সাহসী ভূমিকা রাখতে পারেন, আপনার দেখা যাবে আপনার আশেপাশের অনেকেই সেই সাহস উজ্জীবিত হয়ে কিন্তু সাহসী ভূমিকা অবতীর্ণ হয়। ঠিক একই কথা প্রযোজ্য ভয়েতে আমার উদ্দেশ্য ছিল মূলত সবার ভিতরে সাহসটাকে সঞ্চার করানো, যাতে করে সবাই বেশি করে আমাদের সাথে এই ছাত্র জমায়েতে যুক্ত হতে পারেন, সবাই কিন্তু বাসা থেকে বেরিয়ে আমাদের সাথে রাজপথে থাকতে পারে। এটাই ছিল মূলত উদ্দেশ্য। আর আমাদের দলীয়ভাবে একটা সিদ্ধান্ত ছিল, আসলে প্রথম ধাপের যে আন্দোলনটা ছিল 18 তারিখ পর্যন্ত যে অবস্থায় ছিল, আমাদের নির্দেশনা ছিল আমরা যতটা সম্ভব আন্দোলনকারীদের পিছনে থেকে তাদের ধন্যবাদ সবাইকে। আসলে দুঃখিত বেশি সময় নেওয়ার জন্য, কিন্তু আসলে এই জুলাই আগস্টের কারণে আজকে আমরা একত্রিত হয়েছি। এই ডকুমেন্টারিটা দেখানোর উদ্দেশ্য ছিল একটাই, আমরা শুধুমাত্র বিএনপির লোক এখানে ছিলাম না, অন্য দলেরও ছিল, কিন্তু উদ্দেশ্য হচ্ছে সম্মুখ সারিতে কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির নেতা এবং কর্মী সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছিল, এবং আপনাদের সহযোদ্ধা হিসাবে সামনে থাকার সৌভাগ্য হয়েছিল আমার। এই জন্য আপনাদের সামনে একটা মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল যে ভবিষ্যতে জুলাইটাকে যাতে সবাই মিলে ধারণ করি, আমাদের ভাতৃপ্রতিম অন্যান্য দলের যারা সংগঠনের নেতৃবৃন্দ আছেন এবং বিরোধী মতাদর্শের যে রাজনৈতিক দলের সাথে যুক্ত, আমার এখানে এনসিপির অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, অনেকে আমার ছোট ভাই এখানে এনসিপি থেকে নির্বাচন করেছেন। আমাদের সহযোদ্ধা বন্ধু পিছনে আছেন ঝিনাইদহ 4 আসনে, আমি যদি ভুল না করি, জে এম সাকিব, উনি নির্বাচন করেছেন এনসিপি থেকে আছেন। আমাদের একটাই মেসেজ, ভবিষ্যতে বাংলাদেশকে ধারণ করতে হলে আমাদের যেমন 1971 সালকে ধারণ করতে হবে, যার বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, ঠিক একইভাবে 24কে ধারণ করতে হবে এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য। এবং আমাদের মাধ্যমে আমাদের এইখানে আজকে আমরা সৌভাগ্যবান, সেই 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যিনি নরসিংদী 4 আসনে বারবার নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, এমপি নরসিংদী 4 আসনে, তিনি উপস্থিত আছেন এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি, প্রখ্যাত অনলাইন অ্যাক্টিভিস্ট, টেলিভিশন ব্যক্তিত্ব জনাব শাহেদ আলম ভাই। সবাইকে শুভেচ্ছা। যারা জুলাই এনেছে, যাদের অবদানের জন্য আজকে আমরা স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করছি, নতুন সরকার গঠিত হয়েছে, মানুষ স্বপ্ন দেখছে, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অকুণ্ঠ শ্রদ্ধা এবং বাংলাদেশে গিয়ে যাক। যারা এই জুলাই আনার পেছনে ভূমিকা রেখেছে, সবার জন্য আমার ভালোবাসা, দলমত নির্বিশেষে সবার জন্য ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব শাহেদ আলম ভাইকে। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, ময়মনসিংহ 10 আসনের গণমানুষের ভোটে নির্বাচিত সংসদ সদস্য, আমাদের জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের এই অঞ্চলের অন্যতম সহযোদ্ধা বড় ভাই জনাব আখতারুজ্জামান বাচ্চু ভাই, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিল। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই শহীদ এবং আহত পরিবারদের মাঝে ঈদ উপহার অনুষ্ঠান এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রিয় সহযোদ্ধা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব আবু তালেব উপস্থিত রয়েছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, জননেতা জনাব সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই উপস্থিত রয়েছেন, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বিশিষ্ট সাংবাদিক শাহেদ আলম উপস্থিত রয়েছেন,
আরও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠানটি যিনি সঞ্চালনা করছেন আমার প্রিয় সহযোদ্ধা আজিজুল হক জিয়ন, যার এই জুলাই বিপ্লবে অপরিসীম অবদান রয়েছে, এবং আমার সামনে প্রিয় জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত পরিবারের সদস্যবৃন্দ এবং আমার প্রিয় জুলাই যুদ্ধবৃন্দ, সম্মানিত সুধীজন, এবং আমি আসসালামু আলাইকুম। আমি একজন মানুষকে আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই, যাকে আজকে আমি আমার আমন্ত্রণ জানিয়েছি। এই আসলে বনশ্রীতে আসলে আমি এখানে কথা বলতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করছি সর্বপ্রথমে, যে আমি কোনোদিন চিন্তা করি নাই, আমরা জীবনরা কখনো, যারা এখানে অনেকে আছেন, যে আমরা কোনোদিন চিন্তা করি নাই যে আমরা আবার আমাদের ঘরে ফিরে যেতে পারবো, আমরা আবার আমাদের পরিবারের কাছে আমরা বেঁচে থাকবো, এই চিন্তাটা আমরা কখনো করি নাই। আমরা যখন ঘর থেকে বেরিয়েছি, সত্যিকার অর্থেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, আসলে মুহুর্মুহ নিচ থেকে গুলি হচ্ছিল, শুধু বন্দুকের গুলি না, AK-47 গুলি এবং মুহুর্মুহ গুলি এবং হেলিকপ্টার থেকে গুলি। আমরা যে দৃশ্যগুলি দেখেছি, সেই দৃশ্যগুলির বর্ণনা দিলে এই বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমরা আসলে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা ছাড়া আর কোনো আসলে আমাদের বড় পাওয়া, আমরা বেঁচে আছি। এখন আমি একটাই আমার চাওয়া, যে আমরা যারা বেঁচে আছি, আমরা সবাই যেন, এই দেশটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ফ্যাসিস্টরা এই দেশের সবগুলি খাত ধ্বংস করে দিয়ে গেছে, আমরা যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে উনি যেরকম দেশ গড়ার যে মহাপরিকল্পনাটি রয়েছে, আমরা যেন এই দেশ গড়ার পরিকল্পনা আমরা বাস্তবায়নের অংশীদার হই সবাই। আমি একজন মানুষকে পরিচয় করে দিতে চেয়েছিলাম, তিনি আমাদের বনশ্রী সোসাইটির সহসভাপতি, যিনি প্রিন্সিপাল আবুল কালাম। আমি ওনাকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি, এই কারণে পরিচয় করে দিচ্ছি যে এই মানুষটি এই জুলাই বিপ্লবে ওনারও অবদান অপরিসীম। আমি ওনার বাড়িতে পালিয়েছিলাম, কিন্তু আমাকে না পেয়ে ওনাকে ডিবি পুলিশ ধরিয়ে নিয়ে টিভি সেন্টারে নাশকতা মামলা দিয়েছিল। যদি 5 তারিখ দেশ স্বাধীন না হতো, উনি হয়তো বের হতে পারতেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বক্তব্য দিবেন, তার আগে মন্ত্রী মহোদয় আসলে সময় খুব কম। এখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান। ধন্যবাদ। আমরা একদম ইফতারের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। মাননীয় প্রধান অতিথি, গণপ্রধান অতিথি, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী, উনি বক্তব্য রাখবেন। মন্ত্রী থেকে ওনার বড় পরিচয়, ওনাকে বাংলাদেশের সকল মানুষ চিনে। উনি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। উনি 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, যাদের অবদানে আমরা বাংলাদেশ পেয়েছি। আমরা 71-এর যারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তাদেরকে স্মরণ করি। আজিজুল হক জিয়নের মতো, যারা আমাদের আরিফ এবং লিমনের মতো, যারা এই জুলাই আন্দোলন শরীর হয়েছে, আমাদের যে এনসিপি এমপি প্রার্থী এখানে আছেন, ওনাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকে প্রধান অতিথি মাননীয় মন্ত্রী জনাব সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। 24শে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে আয়োজিত আজকের এই স্মরণ সভার বা ইফতার মাহফিলের উপস্থিত সভাপতি, এই মুহূর্তে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত গফরগাঁও থেকে নির্বাচিত এই এলাকার অত্যন্ত পরিচিত মুখ, জুলাই আন্দোলনের এক বিপ্লবী নেতা, গফরগাঁও থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ, এনসিপি নেতৃবৃন্দ, অ্যাক্টিভিস্ট এবং বিশিষ্ট সাংবাদিক, উপস্থিত প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা, শহীদ পরিবার এবং আহত পরিবারের সকল সম্মানিত সদস্যগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই এই প্রতিষ্ঠানটি যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমাকে এখানে দাওয়াত করাতে আমি আপনাদের প্রতি আমার
অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি আসলে এই অনুষ্ঠানটিতে এসে অনেক পিছনে চলে গিয়েছিলাম ডকুমেন্টারিটা দেখে। যখন গুলির শব্দ হচ্ছিল আমার এই বিবেক চলে গিয়েছিল আজকে থেকে 55 ইয়ার্স ব্যাক, 71-এর 25 মার্চের রাত, যখন আমরা মহসিন হলে ছিলাম। হঠাৎ করে সংসদ ভেঙে দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী রাস্তায় নামলো। মহসিন হল সংলগ্ন রাস্তা দিয়ে আমাদেরকে বাস ট্রাক বলে বলে গুলি ছুঁড়ে ছুঁড়ে নিউ মার্কেটে গিয়ে হত্যা করলো অনেকগুলি আমাদের রিক্সাওয়ালা ভাইদের। এই ডকুমেন্টারি দেখে স্মৃতি থেকে নিয়ে আসতাম সেই স্মৃতিকে আবার সেই 26-এর 24-এর 19 জুলাই সেই বর্বরতম ঘটনা যা ঘটেছিল এই বনশ্রী রামপুরা এলাকায়। আমি এখান থেকে খুব দূরে ছিলাম না, আমি গুলশান 1 নম্বরে থাকতাম। আমরা খবর দেখতাম, খবর নিতাম টেলিফোনে, বনশ্রী রামপুরার কি অবস্থা, যে এখান থেকে বের হলে ঢাকা কলাপস হবে। এই যে আমাদের একটা ধ্যান ধারণা ছিল, সেই কারণে এইখানে অংশগ্রহণরত বা শহীদ পরিবার, আহত পরিবারের সবাইকে অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি গণতন্ত্রের নতুন বিকাশ ঘটানোর জন্য। আমরা 71-এর মুক্তিযুদ্ধ করেছি, আমরা স্বাধীনতা এনেছিলাম, কিন্তু স্বাধীনতাকে হত্যাকারী আওয়ামী লীগের আমল থেকে বাঁচতে পারিনি। যা করেছে ছাত্রগণ অভ্যুত্থান জুলাইয়ে, আমি আমার অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে ইফতারের সময় হয়েছে, আমি আমার বক্তব্য শেষ করলাম। ভবিষ্যতে আবার আসবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই করতালির মাধ্যমে স্বাগত জানাই।